তুমি যখন কোনো টেক্সট পড়বে তখন তুমি এরকমভাবে পড়তে পারো না যে লিটারেচার কোনো টেক্সট পড়ছো তুমি যে 3 কোশ্চেন্স লিও টলস্টয়, চলো টেক্সট পড়ি এরপর শুরু করে দিই। তুমি ক্লাস 12-এ পড়ো, তোমার পরীক্ষায় 2 মার্কসের কোশ্চেন পড়বে, 6 মার্কসের কোশ্চেন পড়বে। তুমি যদি একটা টেক্সটকে ডিটেলসে না পড়ো তাহলে সেখানে আনসার লিখতে অসুবিধা হবে। তাই শুধুমাত্র 3 কোশ্চেন্স লিও টলস্টয় পড়ে বইয়ের মধ্যে যে অ্যাবাউট দ্য পোয়েট বা অ্যাবাউট দ্য অথার যে সেকশন থাকে সেটা পড়ে টেক্সট শুরু করে দিলে, এরকমভাবে পড়লে কিন্তু ক্লাস 12-এ হবে না। তোমাকে প্রত্যেকটা টেক্সটকে, লিটারেচারে যত টেক্সট রয়েছে তোমার, সেই টেক্সটগুলোকে ডিটেলসে পড়তে হবে। সেইখানে একটা টেক্সটকে শুরু করার আগে অনেক বিষয় লক্ষ্য করতে হয়, অনেকগুলো বিষয় আমাদের জানতে হয় যাতে আমরা টেক্সটটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয় এই টেক্সটটিকে পড়ার আগে কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যাতে আমরা টেক্সটটাকে আরো ভালোভাবে বুঝতে পারি, সেই সমস্ত বিষয় আলোচনা করা হবে। 3, 2, 1. সাকসেস এই ওয়ার্ডটি তোমরা সকলেই শুনেছো এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে মনে হয় যদি আমরা সাকসেসফুল না হয় তাহলে আমাদের জীবনে যেন কোনো দাম নেই। আবার সাকসেস কি সেটা কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে না, সেই সিদ্ধান্তটাও নেবে সোসাইটি, আমাদের আশেপাশে যে মানুষরা রয়েছে। কিন্তু আসলে সাকসেস কি? সাকসেস যে ব্যাপারটা সেটা কি সাবজেক্টিভ নয়? কোনো স্টুডেন্টের কাছে হয়তো পরীক্ষায় 90% পাওয়াটা সাকসেস, আবার অনেকের কাছে হয়তো পাস করাটা সাকসেস। কোনো স্টুডেন্টের কাছে হয়তো ভালো ইউনিভার্সিটি বা কলেজে পড়াটা সাকসেস, আবার অনেকের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই সাকসেস। সেখানে কোন কলেজ কোন ইউনিভার্সিটি ম্যাটার করে না। অনেকে দিনের শেষটা তার সাকসেসফুলি কাটলো কি কাটলো না সেটা ডিপেন্ড করে সে দিনে কি কি ভালো মন্দ খেতে পেয়েছে। আবার অনেকের কাছে সাকসেস হচ্ছে দুবেলা দুমুঠো খাবার পাওয়া। তাহলে এই সাকসেস যে ব্যাপারটা সেটা সাবজেক্টিভ, সেটা আমরা ঠিক করি যে আমাদের কাছে কোনটা সাকসেস, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটাও সমাজ ঠিক করে। এতই যখন আমরা সাকসেসের কথা বলছি, এক কাজ করো তো, তোমরা কমেন্ট সেকশনে লেখো তো তোমাদের কাছে সাকসেস কি। কমেন্ট সেকশনে তোমার ম্যানিফেস্টেশন লেখো যে 5 বছর পর তুমি তোমার জীবনটা কিরকম চাও, তোমার কাছে সাকসেসের ডেফিনেশন কি। এই যে গল্প, এটাও কিন্তু একটা সাকসেসের গল্প। এই গল্পটা একটা জার, রাশিয়ার যে রুলার তাকে জার বলা হতো। একদিন জারের মাথায় প্রশ্ন এলো, যদি সে 3টে প্রশ্নের সঠিক উত্তর পায় তাহলে সে যে কোনো কাজ করবে, সে সাকসেসফুল হবে। এবং এই 3টি প্রশ্ন আমাদেরও মাথায় কখনো না কখনো এসেছে, আমরাও জীবনে সাকসেসফুল হতে চাই। তাই এই 3টি প্রশ্নর উত্তর, সঠিক উত্তর আমাদেরকেও কোথাও না কোথাও জানতে হবে আমরা যদি জীবনে সাকসেসফুল হতে চাই। এই 3টি প্রশ্ন কি, যেটা জারের মাথায় এসেছিল, যেটা বিভিন্ন মানুষের মাথায় আসে, এমনকি 3টে প্রশ্ন রয়েছে যেই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা পাই তাহলে আমরা জীবনে সাকসেসফুল হয়ে যাব। সেই জারের মাথায় যে 3টি প্রশ্ন এসেছিল, প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। কোশ্চেন নাম্বার 2, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাদের কথা শুনবো এবং কাদের কথা শুনবো না। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তিনি ভাবলেন তিনি যদি এই 3টে প্রশ্নের সঠিক উত্তর জানেন তাহলে তিনি যে কোনো কাজ করবেন তাতে তিনি সাকসেস পাবেন। এখন তোমাদের মনে হয়তো প্রশ্নটা আসছে, তোমরা কিছুদিন পর 4th সেমিস্টারের এক্সাম দিতে চলেছো। এক্সামে ভালো রেজাল্ট করা অনেকটা সাকসেস। তুমি যদি এক্সামে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই 3টে প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে। তুমি কখন প্রিপারেশন শুরু করলে তোমার রেজাল্ট ভালো হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় কোনটা। তুমি রেজাল্ট করতে চাইলে কাদের কথা শুনবে আর কাদের কথা শুনবে না। জীবনে সাকসেসফুল হওয়ার জন্য মানুষের কথা শোনা উচিত, কিন্তু তার চেয়েও বেশি যেটা উচিত সেটা হচ্ছে অনেকের কথা না শোনা। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই 3টে প্রশ্নে যদি সঠিক উত্তর তুমিও জেনে যাও তাহলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে, পরীক্ষা খুব ভালো হবে, সমাজ তোমাকেও সাকসেসফুল বলবে, তাই না? যখন লিও টলস্টয়ের কথা বলছি এবং তার এই কোটেশনটা যদি না বলি তাহলে পাপ হবে, ভুল নয় পাপ হবে। তিনি একটা সুন্দর কোটেশন দিয়েছেন। সেই কোটেশনটা শোনার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি যদি তোমাকে পাল্টানোর চেষ্টা করি তাহলে কি আমার সেই ক্ষমতা আছে বা আমার পক্ষে কি সম্ভব তোমাকে পাল্টানো? অবশ্যই না। তোমাকে যদি কেউ চেঞ্জ করতে পারে, ভালো চেঞ্জের কথা বলছি, তোমাকে যদি কেউ পাল্টাতে পারে তাহলে সেটা কে? সেটা তুমি নিজে, অন্য কারো পক্ষে সম্ভব নয় তোমাকে পাল্টানো। তিনি খুব সুন্দর একটা কোট করেছেন, সেই কোটটা হচ্ছে এভরিওয়ান থিংস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বাট নো ওয়ান থিংস অফ চেঞ্জিং হিমসেলফ। প্রত্যেকে এই পৃথিবীটাকে পাল্টে দিতে চায়,
আমাদের সমাজের মধ্যে অনেক খামতি রয়েছে। প্রত্যেকে কি চেষ্টা করে, আমরা সমাজটাকে পাল্টে দেবো, আমরা পৃথিবীটাকে পাল্টে দেবো। কিন্তু মনে রাখবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেই চেঞ্জ যেটা তুমি পৃথিবীর মধ্যে নিয়ে আসতে চাও, সেই চেঞ্জটা প্রথমে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যদি একা চেষ্টা করি পৃথিবীকে চেঞ্জ করার, আমার সেই ক্ষমতাটা নেই পৃথিবীকে চেঞ্জ করার। কিন্তু আমার কোন ক্ষমতাটা আছে? নিজেকে চেঞ্জ করার। সেই জন্য তিনি বলছেন প্রত্যেকে চেষ্টা করে পৃথিবীটাকে চেঞ্জ করার, কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা কেউই করে না। আমাদের কোনটা করা উচিত? নিজেকে চেঞ্জ করার চেষ্টা করা উচিত, এবং আমাদেরকে দেখে হয়তো 2-4 জন মানুষ ইন্সপায়ার হয়ে তারাও নিজেদেরকে চেঞ্জ করতে পারে। তোমরা বিরাট কোহলির নাম সবাই শুনেছো। যখন সে ইন্ডিয়ান ক্রিকেট টিমে প্রথম সুযোগ পায়, খুব একটা ফিট ছিল না, কিন্তু সে তার আশেপাশের প্লেয়ারদেরকে চেঞ্জ করার আগে সে নিজেকে চেঞ্জ করলো। তার ডায়েট চেঞ্জ করলো, তার ফিটনেস রুটিন চেঞ্জ করলো, সে সমস্ত কিছু চেঞ্জ করে দিল একজন সাকসেসফুল ক্রিকেটার হওয়ার জন্য। এবং তার থেকে ইন্সপিরেশন পেয়ে বাকি প্লেয়াররাও নিজেদেরকে চেঞ্জ করতে শুরু করলো। তাহলে তোমার পক্ষে বা আমার পক্ষে, একজন মানুষের পক্ষে পৃথিবী চেঞ্জ করা সম্ভব নয়। আমরা যেটা করতে পারি, নিজেদেরকে চেঞ্জ করতে পারি। তাই লিও টলস্টয় বলেছেন, এভরিওয়ান থিংস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বাট নো ওয়ান থিংস অফ চেঞ্জিং হিমসেলফ। লিও টলস্টয়ের নাম শুনে আশা করি তোমাদের মনে হয়নি তিনি ইন্ডিয়ান রাইটার বলে। তিনি কি ইন্ডিয়ান রাইটার? তোমার আশেপাশে যে ফ্যামিলিগুলো রয়েছে তাদের মধ্যে কারো নাম রয়েছে লিও? আশা করি নেই। আশা করছি থাকতেও পারে, আশা করছি নেই। তাহলে লিও টলস্টয় তিনি কোন দেশের রাইটার? মনে রাখবে, লিও টলস্টয় হচ্ছেন একজন রাশিয়ান রাইটার, যার পুরো নাম হচ্ছে লেভ নিকোলেভিচ টলস্টয়। এই পুরো নামটা মনে রাখবে। এটা প্রশ্ন দিতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ লিও টলস্টয়। যে পয়েন্টগুলো আলোচনা করা হবে, প্রয়োজন পড়লে একটা খাতায় নোটস নিয়ে রাখবে। তোমার পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নেবে তখন সেই নোটসগুলো কাজে লাগবে। তাহলে লিও টলস্টয় তিনি হচ্ছেন একজন রাশিয়ান রাইটার, যার পুরো নাম হলো লেভ নিকোলেভিচ টলস্টয়। তাকে আমরা পপুলারলি লিও টলস্টয় নামে জানি, এবং তিনি হচ্ছেন একজন গ্রেটেস্ট নোভেলিস্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যের ইতিহাসে তিনি হচ্ছেন একজন অন্যতম নোভেলিস্ট। নোভেলিস্ট হচ্ছেন যারা নোভেল লেখেন। নোভেল মানে হচ্ছে উপন্যাস, তাহলে নোভেলিস্টকে বলা হয় ঔপন্যাসিক। তাহলে আমাদের কোন পয়েন্টগুলোকে মনে রাখতে হবে? আমরা যখন 3 কোশ্চেন্স পড়ছি লিও টলস্টয় তিনি হচ্ছেন একজন রাশিয়ান অথর বা রাশিয়ান রাইটার। তার পুরো নাম হলো লেভ নিকোলেভিচ টলস্টয়। তিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে একজন অন্যতম নোভেলিস্ট। তিনি মেনলি ফেমাস তার নোভেলস লেখার জন্য। তার দুটো ফেমাস নোভেলের নাম হলো ওয়ার অ্যান্ড পিস 1 নাম্বার, 2 নাম্বার অ্যানা ক্যারেনিনা। এই দুটো নোভেলের নাম মনে রাখবে। এই জায়গা থেকে 2 মার্কসের কোশ্চেন দিতে পারে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ লিও টলস্টয়? নেম 2 অফ হিজ নোভেলস। লিও টলস্টয়ের পুরো নাম কি? তার লেখা দুটো নোভেলের নাম বলো। তাহলে লিও টলস্টয়ের পুরো নাম হচ্ছে লেভ নিকোলেভিচ টলস্টয়, এবং তার লেখা দুটো নোভেল হচ্ছে ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড অ্যানা ক্যারেনিনা। তাহলে আমরা লিও টলস্টয়কে নিয়ে ডিসকাস করলাম। নেক্সট পয়েন্টে আমাদের যেটা জানতে হবে টেক্সটটা পড়ার আগে, সেটা হচ্ছে পাবলিকেশন। লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স, এই শর্ট স্টোরিটি কত সালে প্রকাশিত হয় এবং কোন শর্ট স্টোরি কালেকশনের মধ্যে প্রকাশিত হয়? মনে রাখতে হবে আমাদের যে লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ আ শর্ট স্টোরি। লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স এটি হচ্ছে একটা শর্ট স্টোরি। তোমরা শর্ট স্টোরি কি যদি না জেনে থাকো, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটা শর্ট স্টোরির ওপর ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা চ্যানেলে গিয়েও তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন সেটা কেন শর্ট স্টোরি। তাহলে লিও টলস্টয়ের লেখা শর্ট স্টোরি 3 কোশ্চেন এটা প্রকাশিত হয়েছিল কখন এবং কোন কালেকশনের মধ্যে? দ্য শর্ট স্টোরি 3 কোশ্চেন ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1885। এটি প্রকাশিত হয় 1885 সালে অ্যাজ আ পার্ট অফ দ্য কালেকশন হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এটা হচ্ছে সেই শর্ট স্টোরির কালেকশনের নাম, যে নামটা তোমাদের মনে রাখতে হবে যে কোন শর্ট স্টোরি কালেকশনের মধ্যে প্রকাশিত হয়, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এটা ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি যে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স এটা ইংলিশে ট্রান্সলেট করা হয় ইন দ্য ইয়ার 1903। 1903 সালে এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। তাহলে দ্য শর্ট স্টোরি 3 কোশ্চেন্স ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ ইন দ্য ইয়ার 1903। 1903 সালে এটাকে ট্রান্সলেট করা হয় ইংলিশে। তাহলে 3টে পয়েন্ট, প্রকাশিত হয় 1885, কোন শর্ট স্টোরি কালেকশনের মধ্যে, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এবং এটা ইংলিশে ট্রান্সলেট হয় ইন দ্য ইয়ার 1903। তোমাকে একটি নতুন ওয়ার্ড শেখাবো আজ। সেই ওয়ার্ডটি হচ্ছে প্যারাবল। ওকে, সেই ওয়ার্ডটি কি? প্যারাবল। এখন তুমি বলবে কানেকশনটা কি? আমরা তো 3 কোশ্চেন্স পড়ছিলাম, হঠাৎ করে প্যারাবল কোথা থেকে চলে এলো? না, খাতার মধ্যে স্টার মার্ক দিয়ে লিখবে লিও টলস্টয়েস 3 কোশ্চেন্স টেক্স দ্য ফর্ম অফ আ প্যারাবল। এরপর বলি প্যারাবল ব্যাপারটা কি।
তোমাকে যদি এই প্যারাবেল ওয়ার্ডটা বুঝতে হয় তোমাকে আরেকটা ওয়ার্ড বুঝতে হবে, সেটা হচ্ছে ফ্যাবেল। মনে করো ক্লাস 10-এ একটা তোমাদের পোয়েট্রি ছিল ফ্যাবেল, মনে পড়ছে? বহুদিন আগের কথা, মনে করে দেখো ফ্যাবেল। তাহলে প্যারাবেল এবং ফ্যাবেল দুটোর মধ্যে পার্থক্য কি বা দুটো কি মনে রাখবে। একটা ছক করবে, একদিকে প্যারাবেল একদিকে ফ্যাবেল। প্যারাবেল অ্যান্ড ফ্যাবেল দুটোই হচ্ছে শর্ট ন্যারেটিভ, দুটোই হচ্ছে শর্ট স্টোরির ফর্মে থাকে বা ছোট্ট একটা গল্পের মতো। প্যারাবেলও হচ্ছে শর্ট ন্যারেটিভ, ফ্যাবেলও হচ্ছে শর্ট ন্যারেটিভ। দুটোই আমাদের মোরাল লেসন্স দেয়। প্যারাবেলও মোরাল লেসন্স দেয়, মানে হচ্ছে নীতিকথা, কিছু আমাদের শেখায়। ফ্যাবেলও মোরাল লেসন্স দেয়। এখন তোর প্রশ্নটা তার পার্থক্যটা কি প্যারাবেল এবং ফ্যাবেলের মধ্যে? প্যারাবেল শর্ট ন্যারেটিভ, ফ্যাবেলও শর্ট ন্যারেটিভ। প্যারাবেলও আমাদের মোরাল লেসন্স দেয়, ফ্যাবেলও আমাদের মোরাল লেসন্স দেয়। পার্থক্যটা হচ্ছে ফ্যাবেলের মধ্যে ক্যারেক্টার্স হচ্ছে অ্যানিমালস, বার্ডস, ইনঅ্যানিমেট অবজেক্ট, যাদের প্রাণ নেই, জড় বস্তু, সেগুলো হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তাহলে তুমি যদি কখনো ফ্যাবেল পড়ো, সেই ফ্যাবেল তোমাকে একটা মোরাল লেসন দেবে, কিছু শেখাবে। কোন ক্যারেক্টারের মাধ্যমে? অ্যানিমালস থাকবে, যেমন ফ্যাবেল ক্লাস 10-এর কবিতাটায় মাউন্টেন ছিল, স্কুইরেল ছিল, অ্যানিমালস থাকবে, বার্ডস থাকবে, আবার যাদের প্রাণ নেই সেই সমস্ত জড় বস্তু থাকবে। কিন্তু প্যারাবেল যেই ফর্মে লেখা লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স, সেইখানেও মোরাল লেসন দেওয়া হবে, কিন্তু সেখানে ক্যারেক্টার্স থাকবে হিউম্যানস। সেখানে কোনো অ্যানিমালস থাকবে না, বার্ডস থাকবে না, সেখানে ক্যারেক্টার্স হচ্ছে হিউম্যানস। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে বোঝা গেল প্যারাবেল কি? প্যারাবেল হচ্ছে একটা শর্ট ন্যারেটিভ যেটা মোরাল লেসন্স দেয়, কিন্তু যেইখানে চরিত্রগুলো হচ্ছে হিউম্যানস। নেক্সট সেকশনে আমরা ডিসকাস করব থিম নিয়ে। লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স, এটি কোন কোন থিমের উপর লেখা। মনে রাখবে 3, এই নাম্বারটা না খুব মিস্টিরিয়াস। তুমি দেখো, তুমি ম্যাকবেথ পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেখানে উইচের সংখ্যা কত? 3। বলিউডে একটা ফেমাস মুভি রয়েছে 3 ইডিয়টস, সেখানেও 3। এবং তুমি দেখবে বেশিরভাগ সিনেমায় যেখানে বন্ধুদের গ্রুপ দেখানো হয়, বেশিরভাগ বন্ধুদের গ্রুপে 3 জন বন্ধু থাকে। তাহলে 3, ইনফ্যাক্ট তুমি যদি টাইটেলটাকে দেখো, টাইটেলটা হচ্ছে 3 কোশ্চেন্স। তাহলে এই 3 ব্যাপারটা খুবই মিস্টিরিয়াস। তাই এই ছোট গল্পে কটা থিম রয়েছে বুঝতে পারছো? সেটা হচ্ছে 3। তাহলে কোন কোন থিম নিয়ে এই ছোট গল্পটা লেখা? প্রথম থিম হচ্ছে উইজডম। উইজডম মানে তুমি যদি ডিকশনারিতে সার্চ করো তাহলে পাবে নলেজ, মানে হচ্ছে জ্ঞান। কিন্তু উইজডম আসল ব্যাপার হচ্ছে জ্ঞান, যেটা আমরা বই পড়ে পাই বা বিভিন্ন জায়গা থেকে পাই, সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটি হচ্ছে উইজডম। কার উইজডমের কথা বলা হচ্ছে সেটি আমরা যখন টেক্সট পড়বো খুব ভালোভাবে বুঝতে পারবো যে উইজডম কার উইজডমের কথা বলা হচ্ছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট থিম হচ্ছে স্যাক্রিফাইস, মানে হচ্ছে ত্যাগ। জীবনে স্যাক্রিফাইস করা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি জীবনে নেক্সট লেভেলে পৌঁছতে চাই তাহলে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। তো এই গল্পের মধ্যে আমরা স্যাক্রিফাইসের গল্প পাবো। কে কি স্যাক্রিফাইস করছে তা জানার জন্য কি করতে হবে? টেক্সট পড়তে হবে। 3 নম্বর থিম হচ্ছে ফরগিভনেস, ক্ষমা, যেটা জীবনের একটা ভাইটাল পার্ট। আমাদের প্রত্যেকের জীবনে ফরগিভনেসের একটা আলাদা গুরুত্ব রয়েছে, ঠিক সেরকমই গুরুত্ব রয়েছে এই পড়ার মধ্যে ফরগিভনেস। তাহলে যেই 3টে থিমের উপর বেস্ট করে এই শর্ট স্টোরি লেখা, সেই 3টে থিম কি? প্রথম হচ্ছে উইজডম, দ্বিতীয় হচ্ছে স্যাক্রিফাইস, আর তৃতীয় হচ্ছে ফরগিভনেস। 3 কোশ্চেন্স টাইটেলটি লক্ষ্য করো, তাহলে টাইটেলটি খুবই সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। তুমি খুব ইজিলি বলতে পারবে যে এই শর্ট স্টোরি টাইটেল 3 কোশ্চেন্স কেন হয়েছে। আমরা জানি যে একটা টেক্সটের টাইটেল ডিপেন্ড করে তার মেন ক্যারেক্টারের ওপর, না হলে তার সেন্ট্রাল থিমের ওপর। এইখানে আমাদের শর্ট স্টোরি টাইটেল 3 কোশ্চেন্স হওয়ার কারণ হয়েছে, গল্পটা কি না, রাশিয়ান যে জার ছিলেন তার মাথায় 3টে প্রশ্ন এসেছিল। সেই 3টে প্রশ্ন কি কি? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদের কথা শোনা উচিত এবং কাদের কথা এড়িয়ে যাওয়া উচিত? এবং হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই জারের মাথায় যখন এই 3টি প্রশ্ন আসে, তখন তার মনে হয় তিনি যদি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর পান তাহলে তিনি যেই কাজটি করবেন না কেন তিনি সাকসেসফুল হবেন। যখন তার মাথায় এই প্ল্যানটি এলো, তিনি কি করলেন না, তার গোটা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন যে রাজামশাইয়ের মাথায় যে 3টি প্রশ্ন এসেছে, সেই 3টি প্রশ্নের যে সঠিক উত্তর দেবে তাকে পুরস্কৃত করা হবে। আর জানো তো রাজারা যখন পুরস্কার দেন, কেমন পুরস্কার দেন? আমরা যদি কাউকে কিছু দিই, আমরা দেখি যে পার্সের মধ্যে ছোট নোট কোনটা রয়েছে, তখন সেটা দিই। কিন্তু রাজারা তাদেরকে যখন গুড নিউজ দেওয়া হয়, তারা কিন্তু পুরস্কার হিসেবে গলার থেকে সোনার, হিরে, রূপোর জিনিস দিয়ে দেয়। তাহলে রাজা গোটা এলাকা জুড়ে ঘোষণা করে দিলেন যে শুনুন শুনুন শুনুন, আমাদের মহারাজার মাথায় 3টে প্রশ্ন এসেছে, সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর যিনি দেবেন তাকে রাজাবাবু পুরস্কৃত করবেন। এবং প্রত্যেকে গ্রামের যতজন ছিল তারা সবাই এলো রাজার কাছে তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দিল। রাজাবাবু সন্তুষ্ট হলেন না,
তিনি ঠিক করলেন সেইখানেই একটা জঙ্গলে একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে একজন হারমিট থাকেন, একজন সন্ন্যাসী থাকেন, তার কাছে যাবেন। তার অনেক নাম, কারণ তার কাছে অনেক উইজডম আছে, অনেক নলেজ আছে, কিন্তু তিনি আবার সাধারণ মানুষ ছাড়া দেখা করেন না। আর রাজাবাবু তো সাধারণ মানুষ নন, তাহলে রাজাবাবু কিভাবে দেখা করবেন হারমিটের সাথে? জানতে হলে টেক্সটটি পড়ো। তাহলে বুঝতে পারলে যে কেন 3 কোশ্চেন্স, কারণ জারের মাথায় 3টে প্রশ্ন এসেছিল, সেই জন্যই টাইটেল হচ্ছে 3 কোশ্চেন্স। তুমি যদি শর্ট স্টোরি কি ভিডিওটি দেখেছো, দেখোনি তো? জানি দেখবে না, না না এখন যাওয়ার দরকার নেই, শেষ করে নাও ভিডিওটা, তারপর দেখবে প্রয়োজন পড়লে। তুমি যদি অলরেডি দেখেছো তাহলে তুমি জানো যে একটা শর্ট স্টোরিতে ক্যারেক্টার্সের সংখ্যা খুব কম থাকে, এবং এই 3 কোশ্চেন্স যে শর্ট স্টোরি রয়েছে সেটা তো প্যারাবেলের ফর্মে লেখা, তাহলে সেখানে ক্যারেক্টার্সরাও হচ্ছে হিউম্যানস। তাহলে এই ছোট গল্পে কতজন চরিত্র রয়েছে, আর প্রত্যেকটা চরিত্র 2 মার্কসের কোশ্চেন। প্রথম ইম্পর্টেন্ট চরিত্র তোমরা জেনেই গেছো, তিনি হচ্ছেন কে? দ্য জার। দ্য জার হচ্ছেন এই গল্পের মুখ্য চরিত্র। দ্য জার ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দিস স্টোরি। দ্য জার ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি। তিনি হচ্ছেন সিনসিয়ার, তিনি হচ্ছেন হার্ডওয়ার্কিং, তিনি হচ্ছেন কম্প্যাশনেট, এবং তিনি জীবনে সাকসেসফুল হতে চান। তাই তিনি সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর সন্ধান করছেন। তাহলে এই হচ্ছে আমাদের জারের চরিত্র। দ্বিতীয় ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে দ্য হারমিট। সেই হারমিট যার জগৎ জোড়া নাম তার উইজডমের জন্য। তিনি একটা জঙ্গলের মধ্যে ছোট্ট কুড়ে ঘরে থাকেন, আবার তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করেন না। আর রাজা যদি সে তার 3টে প্রশ্নের সঠিক উত্তর জানতে চায় তাহলে তাকে হারমিটের সাথে দেখা করতে হবে। আবার হারমিট সাধারণ মানুষ ছাড়া দেখা করেন না, রাজা সাধারণ মানুষ নয়, তাহলে কি হবে? তাহলে প্রথম ক্যারেক্টার হচ্ছে দ্য জার, দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে দ্য হারমিট, আর তৃতীয় ক্যারেক্টার হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোক, বা এর আরেকটা নাম পাবো আমরা দ্য উন্ডেড ম্যান। যিনি বিয়ার্ডেড ম্যান তিনি হচ্ছেন উন্ডেড ম্যান। ইনি আবার জারের এনিমি, ইনি হচ্ছেন জারের শত্রু, ইনি জারকে হত্যা করতে চান। ইনি অপেক্ষা করছেন যেদিন জার রাজ্য থেকে বার হবেন সেদিনে তিনি জারকে নামের আগে চন্দ্রবিন্দু বসিয়ে দেবেন, সেই অপেক্ষায় তিনি আছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারি ইনি জারের চাকর হয়ে যায়। এরকম পরিবর্তন কিভাবে হলো? যে জারকে মারার চেষ্টা করছিল, সে প্ল্যান করছিল জারকে হত্যা করার, সে আবার তার গোটা জীবনটা চাকর হিসেবে থাকতে চায় জারের। জানতে চাও কি করতে হবে? টেক্সটটা পড়ো।